শ্রুতিকুঞ্জ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমার নিবেদন সৌমিক দে এর লেখা কানাওলার ফাঁদ। ঘটনাটা কইবার আগে কয়েকটা কথা জানিয়ে রাখা প্রয়োজন, না হলে তোমরা ভয়টুকুর সাথে ঠিক একাত্ম হতে পারবে না। বিরক্ত হইও না যেন। প্রথমে কয়ে রাখি, কানাওলা কাকে বলে তোমাদের তেমনভাবে জানবার কথা নয়, তবে তোমার বাড়ির বড়রা ঠিক জানে। তারা এই নাম উচ্চারণ অবধি অপয়া বলে মানেন। তাদের আবার শুধোতে যেও না যেন, খুব বকা খাবে বই তো নয়। তা বলে যে কেউ হুটপাট মরলেই কিন্তু কানাওলা হয় না। মানুষ সহ বুদ্ধিমান জন্তুরা যখন মারা যায়, তখন তিথি অনুসারে তাদের মৃতদেহটা মাঝে মাঝে দোষ পায়। একপাত দোষ নিয়ে ভাবনার কিছু থাকে না, কারণ একপাত দোষ মৃতের সাথেই সহগমন করে। সামিষ্যে হয় দ্বিপাদ দোষ, ত্রিপাদ দোষ আর অতি মারাত্মক চতুষ্পাদ দোষকে নিয়ে। অনেক বিধি বিধান আর পুষ্করা করে তাকে তাড়াতে হয়। পুষ্করার গপ্প তোমাদের অন্যদিন বলবো ক্ষণ। সে আর এক ভয়ঙ্কর উপদ্রব, বাবা। যাই হোক, কি যেন বলছিলাম। তা এই দোষ পাওয়া মানুষের মধ্যে আবার যারা মৃত্যুকালে কারোর দ্বারা বেইমানি বা প্রবঞ্চনার শিকার হয়ে মরে, তারাই হয় কানাওলা। এরা বহু ক্ষেত্রে ভুলো বা নিশির মতো আচরণ করে থাকে বলে এদের ঠিকঠাক চিনে নেওয়া বড় মুশকিল। বড় বড় তান্ত্রিক কাপালিকেরাই পারে না, আর আমি তুমি না চিনলে তত বড় কিছু লজ্জার কথা নয়। ভুলো বা নিশি কখনো কারোর সরাসরি হত্যা করতে পারে না। তোমাকে ভুলিয়ে ভালিয়ে কোথাও নিয়ে গিয়ে তোমাকে দিয়েই তোমাকে হত্যা করবে। হয়তো নদীর পাকদামে ভুলিয়ে নিয়ে ডুবিয়ে মারবে, নচেত কোনো উঁচু জায়গা থেকে তোমাকে ঝাঁপ খাওয়াবে। তারপর ধরো যাকে বলে বোবায় ধরা, অর্থাৎ নিজের হাতে গো গো করে নিজেরই গলা টিপে মরবে। আরও কত কিছু। কিন্তু কানাওলা, সে তোমাকে ভুলাতেও পারে, নিজের হাতেও মারতে তার আটকাবে না। এমনকি সে মায়া জাল সৃষ্টি করতে পারে। ভয়ানক কুটিল আর ধূর্ত একটা প্রেতজনী, যার সাথে চতুরতায় এঁটে ওঠা প্রায় অসম্ভব। তাহলে বোঝো দেখি, আমি তোমাদের কানাওয়ালাকে চেনাবার জন্য যে এত লিখলুম, তা কি এমনি লিখেছি? তোমাদেরও তো সতর্ক হওয়া দরকার। তোমরা শহর মুলুকে থাকো বলে তত বেশি আশ্বাস পাওয়ার তেমন কোনো কারণ নেই। যখন হয়তো তুমি নিশ্চিন্তে চিত্তে ঘটনাখানা পড়ছো, তখন তোমার জানলার কার্নিশে, তোমার পাকা বাড়ির ছাতে তারা অপেক্ষা করছে তোমার আনমনা হবার জন্য। এইবার বলা শুরু করছি, মন দিয়ে শোনো। পতিত পাবনী গঙ্গা নদী যেইখানে ভোল বদলে সাগরে গিয়ে পড়েছে, তার থেকে ক্রোশ তিনেক উত্তরে উজিয়ে এলে গঙ্গা পাড়ে যে ঘাটে দেখবে একখানা দানবাকৃতি বটগাছ নদীর পানে ঝুঁকে যেন নিজের মুখ দেখছে, সেইটাই হলো নেকড়েমারি গাঁ। নামটা কেন আর কোথা থেকে জুড়ে বসেছে তা কেউ জানে না, কিন্তু ওই গায়ে কেউ কখনো নেকড়ে দেখেনি। সুন্দরবন জেলা অঞ্চলের গড়পড়তা গাঁ গঞ্জগুলির মতো এইটা কিন্তু সেই মাত্র 15-20 ঘর নিয়ে তৈরি হওয়া বসতি নয়।
কিছু না হোক ৬০-৭০ ঘর বাগদি, ৩০-৩৫ ঘর দুলে, তাঁতি, হাঁড়ি আর ৩ ঘর বামুন মিলে সেই যারে কয় ১০০'র আবাদি। বেশিরভাগেরই জীবন ব্যবসায় হলো চাষাবাদ আর মাছ শিকার। কেউ কেউ কুমার আর পাট বোনারও কাজ করত, যাকে নিয়ে আমাদের গল্পের আবর্তন। তার নাম হারান বাগদি। বয়স আন্দাজি ২৮ হবে। মা বাপ বেঁচে নেই। হারান আর তার ছোট ভাই নরেন একসাথে থাকত। স্বভাব চরিত্র তার তত সুখ্যাতি করার মতো নয়। বেশিরভাগ সময়ে তাঁরই বা হাঁড়িয়া খেয়ে নেশা করে আর ধূর্তামি নষ্টামি করে লোক ঠকিয়ে বেড়ায়। কিন্তু তাহলে হয় কি, তার একখানা ভালো গুণও ছিল। হারান পাট দিয়ে চমৎকার দড়ি বুনতে পারত। আশপাশের তল্লাটের মধ্যে একমাত্র তার কাছেই পাটের দড়ি বোনার কল ছিল। অনেক রাত্রির অবধি সে জড়ানো গলায় গুনগুনিয়ে গান গাইত আর সুতাকলে বসে দড়ি বুনত। এ ব্যবসায়ে তার হাত ছিল পীরের মতো, আর তার তৈয়ারি দ্রব্যের চাহিদাও ছিল অন্য হাটুরেদের তুলনায় কিঞ্চিত বেশি। আস্তে আস্তে তাদের অবস্থা ফিরছিল, দুটো পয়সা কড়িও আসছিল। হয়তো জীবনটা ভালোভাবেই কাটতে পারত। কিন্তু এমন সময় হারান প্রেমে পড়ল তার গাঁয়ের তারাচরণ মুখুজ্জের কন্যা মানসীকে দেখে। মানসীর বয়স ১৭। ছোটবেলা থেকে শহর কলিকাতায় মাসির বাড়ি থাকে সে। বহুদিন পরে গাঁয়ের বাড়িতে ঘুরতে এসেছিল। হারানের প্রেম কিন্তু যেমন তেমন ভালোবাসা নয়। এমনিতেই সে ছিল ভয়ানক একগুঁয়ে আর অপরিণামদর্শী। তাই প্রথম দেখাতেই হারান অপ্রকৃতস্থ হয়ে পড়ল যেন। কয়েকটা দিন তুমুল আকাশকুসুম আর আশোআস্তির মধ্যে কাটিয়ে পর দিবসে হারান গুটি গুটি পায়ে মুখুজ্জে বাড়িতে গেল মানসীকে নিজের মনের কথা জানাতে। ফল হলো বিপরীত। তারাচরণ আর তার পুত্রেরা হারানের বাড়ি অবধি এসে তাদের দুই ভাইকে শাসিয়ে গেল যে এই ধরনের দৃষ্টটা না করাই একজন বাগদির পক্ষে মঙ্গলের কথা। মানসী তাদের বাড়ির বড়ই আদরের ধন। তার বিবাহ স্থির হয়ে রয়েছে গাঁয়ের আরেক ঘর বামুন নিত্যানন্দ ঘোষালের ছেলে মাধবের সাথে। হারান নিজ জাতের ছেলে হয়ে কোন সাহসে ভর করে প্রেম নিবেদন করতে গিয়েছিল? তারাচরণের দুই ছেলে বগলা আর রাধেয় বেশ দুখানা কটু কথা শুনিয়ে দিল হারানকে। বললে, ফের যদি কখনো এমন ব্যাচাল চোখে পড়েছে তবে ঘরের চালা কেটে মাটিতে সর্ষে বুনে দেব। হারানের এই বেহায়া বাতুলতায় এমনিতেই গ্রামের হাটতলায়, বটতলায় আর সর্বত্র একটা গেল গেল রব উঠেছিল। এবার তা সপ্তমে উঠল। গোটা গায়ে ঢিঢি পড়ে গেল আর সবাই ক্ষিপ্ত হয়ে রইল তার প্রতি। কিন্তু আশ্চর্য বিষয় এই যে এসবে হারানের চালচলনে কোনো বদল এলো না। সে হাটে বাজারে বায়ুরোগীর ন্যায় নিজেকে মানসীর ভাবী স্বামী রূপে পরিচয় দিতে শুরু করেছিল। অবশেষে মানসীর বিবাহের দিন ধার্য হলো আর এগিয়েও এলো। আজ আশীর্বাদ হয়ে গেল। আগামী পরশু শুক্রবার গায়ে হলুদ, শনিবার পরিণয়। এবারে হারান বাগদি এক অতি মারাত্মক কাজ করে বসল। বুধবারে সাঁঝবেলাতে যখন মুখুজ্জে বাড়িতে গাঁয়ের ত্রয়স্থিরা সব গিয়েছেন আচার অনুষ্ঠান ব্যাপারে কথা কইতে, সে সময় হারান একখানা লম্বা রামদা নিয়ে চড়াও হয় সেইখানে।
চক্ষু রক্তবর্ণ, মুখে মদের গন্ধ। স্ত্রীলোকেরা যখন ভয়ে ছুটোছুটি আর আর্তনাদ করছে, এমন সময় কোনো গতিকে রাধেচরণ মুখুজ্জে তাকে পিছন থেকে জাপটে ধরে ফেলে। হাতের দা খসে যেতেই উপস্থিত পুরুষ মানুষেরা হারানকে উত্তম মধ্যম প্রহার করে। মারের চোটে জ্ঞান হারায় হারান। খবর পেয়ে হারানের ভাই মুখুজ্জে বাড়িতে এসে কাঁদতে থাকে আর উপস্থিত সকলের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। অজ্ঞান দাদাকে তার ভাইয়ের হাতে সমর্পণ করে বিদায় করে দেওয়া হয়। পরের দিন জ্ঞান ফিরলে পর হারান তার ভাইকে শুধোয়, এ কি রে, আমার ঘরে আনলে কে? আমি দাদা, আমি এনেছি। মানসি কোথা? কাল তার গায়ে হলুদ না? আচ্ছা দাঁড়াও, আমি দেখছি কেমন করে হয়। এবার তার ভাই হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ে। দাদা, তুই ও মেয়েকে ভুলে যা দাদা, ওকে আর তুই পাবি নে। আজ সকালে ঘাটের কাছে গিয়েছিলাম তোর শুকিয়ে রাখা পাট তুলতে। সেখানে গায়ের বুড়োরা সব বসে বসে কথা কইছিল। আমায় দেখে বেশ হেঁকে হেঁকেই বলল, হারান ছোকরাকে বুঝি একদিনে ভূতে পেয়েছে? হবে নে। আরে বাবা, শাস্তর তো আর মিথ্যে হবার নয়। তবে আর ছোট জাতের লোক বলেছে কেন? হতভাগার মন্দ বুদ্ধি দেখো একবার। চরতর নয়, বলে কিনা তার আর মেয়েকে বিয়ে করবে। ছেলের হাতের মুয়া আর কি। তো যা, এখন করকে বিয়ে। আজ সকালের গাড়িতেই তারাচরণ তার মেয়ে আর মাধবকে নিয়ে রওনা দিয়েছে কলকাতায়। সেখানেই মাসির বাড়িতে বিয়ে, সেখানেই সব। একবারে বিয়ে করে কালীঘাট দেখে ফিরবে। নরেন একটানা শোনা কথাগুলো কয়ে যাচ্ছিল, কিন্তু এই অবধি শুনে হারান খাটের থেকে এক লাফ মেরে নিচে এসে দাঁড়ালো। তার ঠোঁট কাঁপছে, চুল উস্কো খুস্কো, বিড়বিড় করে আপন মনে বলতে থাকলো, কলকাতায় গিয়ে বিয়ে দেবে? দেওয়াচ্ছি, হচ্ছি মাধবের সাথে বে। এই বলতে বলতে পোর্টমেন্টো থেকে এক খাবলার নম্বরই নোট তুলে নেয়। পিরানের বুক পকেটে গুজে নিয়ে দৌড়তে দৌড়তে হাজির হলো রেল স্টেশনে। আর টিকিট খরিদ করে 9টা 8-এর কলকাতাগামী রেলগাড়িতে চেপে রওনা হলো সেই বিশাল শহরে মানসির বিবাহ আটকানোর কুটিল অভিসন্ধি নিয়ে। এখন কথা হচ্ছে, তারা মুখুজ্জে বা নিতু ঘোষালের পরিবারের কেউই সকালের গাড়িতে কলকাতায় যায়নি। তারা লুকিয়েছিল পাশের গঞ্জের এক মহাজনের বাড়িতে, এবং যখন খবর পেল যে তাদের ছড়ানো গুজব শুনে হারান কলকাতায় যাত্রা করেছে, তখন তারা হাসতে হাসতে ঘরে ফিরল। এদিকে হারান একটানা 4 দিন যাবৎ কলকাতার অলিতে গলিতে আতিপাতি করে খুঁজে চলল তাদের, কিন্তু কাকস্য পরিবেদনা। অবশেষে 5 দিনের মাথায় পড়ন্ত দুপুরে একগা ধুলো মাটি নিয়ে হারান গ্রামে ফিরল আর শুনল যে মুখুজ্জে বাড়ির সাথে ঘোষাল বাড়ির জাঁক জমক করে বিবাহ সম্পন্ন হয়েছে, আর বরবধূ পশ্চিমে মুঙ্গের প্রদেশে ঘুরতে চলে গিয়েছে। মাধবের নূতন কাজ লেগেছে উলুবেড়ের চটকলে। মুঙ্গের থেকে সোজা চলে যাবে সেথায়, আর আপিসের দেওয়া চালা বাড়িতেই সংসার পাতবে। এতদিন সকলকে ঠকিয়ে চলা কুটিল হারান এ যাত্রা নিজেই ঠকে গিয়ে ক্রোধে নিরাশায় অন্ধ হয়ে ঝড়ের গতিতে প্রবেশ করল নিজের ঘরে। তার ভাই নরেন তখন নদীর পরপারের গ্রামে কি একটা কাজে গিয়েছিল।
এ কি বিপর্যয় হলো তার ভাগ্যে। তাকে ধোঁকা দেওয়া হয়েছে, তাকে উন্মাদের মতো ভুল পথে এতদিন ধরে ঘোরানো হয়েছে। আচ্ছা, আমিও আমিও এর শেষ দেখে ছাড়ব। কিন্তু কিভাবে? ক্ষমতাই বা কতটুকু তার? কি উপায়ে সবাইকে জব্দ করা যায়? কিভাবে? পেয়েছি, উপায় পেয়েছি। এমন ভয়ঙ্কর প্রতিশোধ নেব যে এই নেকড়েমারি বহু যুগ মনে রাখবে এই হারান বাগদিকে। নরেন নৌকা করে নিজের গ্রামের ঘাটে এসে ঠেকার পূর্বেই গলুইয়ের দাঁড়িয়ে সে আর বাকি সকল নৌযাত্রীরা শেষ বিকেলের পরে আসা আলোয় দেখতে পেল যে ঘাটের গায়ে বিশাল বটগাছটার যে শাখাটা এগিয়ে এসেছে নদীর দিকে, সেই ডালখানাতে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করেছে হারান। নরেন নৌকা ডাঙায় ঠেকার আগেই জলে ঝাঁপিয়ে পড়ল আর চিৎকার করে কাঁদতে কাঁদতে মৃতদেহের পা জড়িয়ে ধরল। কিছু সময়ের মধ্যে পুরুষেরা সকলে জড়ো হলো সেই বটতলায়। কেউ কেউ মুখে দুঃখ প্রকাশ করল বটে, তবে মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। আপদ গিয়েছে। মুরব্বীরা নরেনকে পরামর্শ দিয়ে বলল, তুমি তো বাছা ছেলে মানুষ, তোমার উপর আমাদের কোনো রাগ বা বিদ্বেষ নেই। আজ রাত্রিরে তোমার দাদার মৃতদেহ দাহ করা হবে। সৎকার্য সম্পন্ন হলে কাল তোমাকে তোমার কোনো স্বজনের বাড়ি পৌঁছে দেওয়া হবে। তুমি বাছা একলা একলা কেমন করে গাঁয়ে থাকবে বলো? তোমাদের কোনো এক পিসিমা নয়াচরের দিকে থাকে বলেছিলে না? অতঃপর কর্তব্য স্থির হয়ে গেল। সেই রাতেই হারানের শরীর কৃষ্ণচূড়া গাছের চিতে তুলে ভস্ম করে দেয়া হলো। রাত পোহালে নরেনকে পিসিমার গৃহে পাঠিয়ে দেওয়া হলো। সে নিজের ঘরে কুলুপ এঁটে চাবিকাঠি ধুতির খুঁটে বেঁধে গাঁয়ের লোকেদের দেওয়া 20টে টাকা নিয়ে নৌকা চেপে রওনা হলো নয়াচরের দিকে। বৈকালে গঙ্গাপাড়ের সেই বটতলায় মাতব্বরদের গল্পগুজব চলাকালীন নানা রকমের আলোচনা হচ্ছিল। ওই হারানকে নিয়েই আর কি। একটু আধটু দুঃখ জানালেও সবার মনের ভাব ছিল একই, অর্থাৎ যা হয়েছে ভালোই হয়েছে। নিত্যানন্দ ঘোষাল কইল, ছোকরার মাথায় ভূত চেপেছিল হে, তা নইলে অমন একখানা দাউলি নিয়ে আমার ভায়ার ঘরে চড়াও হয়। বাপরে বাপ, শুনে তো আমার প্রাণ পাখি উড়েই গিয়েছিল প্রায়। সত্য কথায় কষ্ট নেই ভায়া, হতভাগা মরেছে, আপদ বালাই গিয়েছে। বেঁচে থাকলে গায়ের হাড় জ্বালাতন করতো সে বেটা। একাধিক ক্রমে সকলেই স্বীকার করল যে কথাটা সত্য বটে। কখনো বা খুন জখমি করে বসতো ছোড়া। যাক, এতদিনে ঝঞ্ঝাট থেকে মুক্তি পাওয়া গিয়েছে, এবার নিশ্চিন্তি। কিন্তু এখানে গ্রামবাসীদের হিসেবে একটা মস্ত বড় ভুল ছিল। বিপদ শেষ হয়নি, সবে শুরু হয়েছিল মাত্র। হারান বেঁচে থাকতেই ছিল অতি বদ আর চতুর। অপঘাতের পরে সে পরিণত হলো এক ভয়ানক ধূর্ত আর হিংস্র প্রেত আত্মায়। সুযোগের অপেক্ষায় তককে তককে ঘুরে বেড়াতে লাগলো গাঁয়ের আনাচে কানাচে। সেই কথাই আজ তোমাদের বলতে চলেছি, শোনো তবে। এই গাঁয়ের দুলেপাড়ায় গোটা 30 মধ্যবিত্ত ঘর। হরিদুলে ছিল কনকচুর চালের ফড়ে, অর্থাৎ আড়তদার। এবার বলো যে কনকচুর চাল চিনি নে?
তোমাদের নিয়ে আর পারিনি। কনকচুর চালে দুনিয়ার সেরা খই তৈয়ারি হয়। হরিদুলে সেই চালের বোঝা মুটিয়াদের মাথায় চাপিয়ে কলকাতার বড় বাজার নামের কোনো একটা জায়গায় চালান দিতে যেত। সেদিন ফিরতি পথে মুটিয়াদের স্টেশন থেকে টাকা কড়ি দিয়ে বিদায় করে। হরিদুলে রাত্রি 9টা নাগাদ পথ ধরল বাড়ির। পথের দুপাশে ঝিঝি পোকার গান ভেসে আসছে। কিছুক্ষণ একটানা হাঁটার পর যখন শিবনগর স্কুল বাড়ির কাছাকাছি পৌঁছেছে, হঠাৎ হরি একটা অন্যরকম ব্যাপার খেয়াল করল। স্কুল বাড়ির যে কাঁচা রাস্তাটার কথা বলছি, সেটার বাঁদিকে বড় বড় ঝুপসি গাছের সারি, আর অন্যদিকে একটানা ধান ক্ষেত। এখান থেকে গ্রামের পথ আমাদের পায়ে আধা ঘন্টা, আর হরির পায়ে বড় জোর মিনিট 15। তা আপন মনে চলতে চলতে হরির মনে হলো তার পাশে পাশে আর একটা যেন কেউ পথ চলছে। ঠিক পাশ বরাবর নয়, যেন পথের গা ঘেঁষে ধান ক্ষেতের মধ্যে দিয়ে কেউ সমান তালে পা ফেলে ফেলে এগুচ্ছে। হরির মনে খটকা লাগলেও সেই ভাবনাটা মন থেকে অচিরেই ঝেড়ে ফেলল। রাত ভিতে হাওয়া বাতাস লেগে ক্ষেত খামারি থেকে কত রকম আওয়াজই তো আসে। হরি আবার পথ চলতে শুরু করলো। কিছু সময় চলার পর হরি আবার অস্বস্তি বোধ করলো। আওয়াজটা যেন পিছু ছাড়ছে না। আবারও সেই এই ধারণা উপেক্ষা করতে যাচ্ছিল, কিন্তু একটা ব্যাপার এবার তার নজরে এলো। সে ঠাওর করলো বেশ কিছু দূরের ক্ষেতের থেকে ঝিঝি পোকার ডাক কানে আসছে। বাঁ পাশের গাছগাছালি থেকেও তাই। কিন্তু আজব ব্যাপার এই যে তার গা ঘেঁষা ধান গাছের সারি থেকে কোনো পোকা ডাকছে না। এবার হরির ভয় করতে লাগলো। কেন করতে লাগলো জিজ্ঞাসা করছো? তোমরা গাঁয়ের লোক হলে ঠিক বুঝতে পারতে। হরি এবার বুঝলো যে তার মনের ভ্রম নয়। সত্যি সত্যিই ধান গাছের আড়া দিয়ে কোনো মানুষ বা বড় কোনো জানোয়ার চলাফেরা করছে। না হলে পোকার দল কখনো ডাক থামাতো না। তারা কাউকে একটা দেখতে পাচ্ছে। হরি হন হন করে পা চালিয়ে চলতে শুরু করলো, আর খেয়াল করলো যে সেই অদেখা বস্তুটিও ততোধিক দ্রুত চলতে শুরু করেছে। ধান গাছগুলো সনসন করে উঠছে। একটা জায়গায় এসে ধানের সারি শেষ হয়ে একটা ছোট্ট মতো ডোবা পড়ে। তারপরে আবার ক্ষেত শুরু হয়েছে। এই স্থানটা পাশ কাটাবার সময় হরি স্পষ্ট টের পেল যে কি একটা যেন ডাঙা থেকে ডোবার মধ্যে নামলো ঝুপ করে। হরি আতঙ্কে নিঃশ্বাস টেনে দৌড় লাগালো, আর লক্ষ্য করলো ডোবার মধ্যে দিয়েও একজোড়া পায়ের আওয়াজ ছপ ছপ করে দৌড়চ্ছে। এলো পাথারে ছুটতে ছুটতে একটা পাথর না কিসে হোঁচট খেয়ে হরি আছাড় খেয়ে পড়ল। মরিয়া হয়ে যে উঠতে যাবে, এমন সময় মনে হলো ঠিক তার পিছন ভাগে কে যেন এসে দাঁড়িয়েছে। কাঁপতে কাঁপতে হরি ইষ্ট স্মরণ করে পিছনে চাইল, আর পিছনে আবছা আবছা চাঁদের আলোয় যাকে চোখে পড়ল তাকে দেখে হরি আতঙ্কে বুক ফাটা চিৎকার করে উঠল। প্রত্যুষকালে পড়শিরা আবিষ্কার করল যে নদী পাড়ের বটগাছের ডালে হরিদুলের কাঠ হয়ে যাওয়া মৃতদেহ গলায় দড়ি দিয়ে ঝুলছে। তার চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, যেন মরণকালে সে কোনো কিছু দেখে ভয়ানক ভয় পেয়েছিল।
এই বীভৎস অপমৃত্যু প্রত্যক্ষ করার পর গোটা গাঁ সারা দিন থমথমে হয়ে রইল। আর সাঁঝবেলার পর থেকেই পথঘাট শুনশান হয়ে পড়ল। শুধু ঝোপঝাড় থেকে পাতি শেওয়ালগুলো উয়ারা 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 করে ডেকে বেড়াতে থাকলো। প্রায় সবার মনেই একটা আশঙ্কা উকি দিচ্ছিল, কিন্তু মুখে কেউ কিছু প্রকাশ করল না। যে যার রাঁধা খাবার কর্তব্য সাঙ্গ করে তাড়াতাড়ি শুয়ে পড়ল। দুটো দিন কিছু হলো না। লোকেদের মনের সন্দেহটাও উবে যেতে শুরু করেছিল। এমনটাও তো হতে পারে যে হরি হয়তো নিজেই গলায় দড়ি দিয়েছে, যদিও সম্ভাবনাটা আদপেই বিশ্বাসযোগ্য নয়। সে বেশ 2 পয়সার মালিক, ঘরে তার শান্তিরও অভাব নেই, তবু নিজের নিজের চিত্তকে প্রবোধ দেওয়া ছাড়া উপায় বা কি? এমনিভাবে 1 দিন 2 দিন কাটার পর তৃতীয় দিনই ঘটে গেল মর্মান্তিক অঘটনটা। কেউ কারুকে কিছু প্রকাশ্যে না কইলেও প্রায় প্রত্যেককেই সন্ধ্যাকালের পর ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে বললেই চলে। খুব বিশেষ আবশ্যক না থাকলে কেউই সকালের পূর্বে বাইরে পা রাখছে না। তা সেদিন রাত্রিরে আহারে বসার আগে তারাচরণ মুখুজ্জের বাইরে খোলায় যাবার দরকার পড়ল। বড় ছেলেকে কয়ে তিনি গাড়ু আর গামছাটি নিয়ে বাইরে বেরুলেন। কিয়ৎক্ষণ অতীত হবার পর বগলার মা তার ছোট ভাই খাবার ঘরে এসে সব কথা শুনে বগলার নির্বুদ্ধিতায় তাকে বকাঝকা শুরু করলে এবং অগত্যা বাবার পাশে দাঁড়াবার জন্য সে বাড়ির থেকে বাইরে বেরুলো। বেরিয়ে বগলা দেখল তার বাবা উঠানের ধানগোলার কাছে দাঁড়িয়ে দূরের মুলিবাহসের বনের পানে সতর্কভাবে কি যেন দেখছে। বাবা! হঠাৎ ছেলের এই ডাকে তারাচরণ চমকে উঠেই ঠোঁটে আঙুল ঠেকিয়ে চুপ করতে বললেন। বগলা ফিসফিসিয়ে শুধল, কি হয়েছে বাবা? আপনি এমন করছেন কেন? বড় খোকা, বেশ করে কান পেতে শোনো দিকিনি। ওই বাঁশ বনের ভিতর থেকে যেন একটা মেয়ে ছেলের কান্নার আওয়াজ পেলাম। বগলা কিছু সময় কান খাড়া করে থেকেও কিছু শুনতে পেল না, যদিও ঝোপটা অনেকখানি দূরে, কিন্তু নিশুদ রাত্রিরে সূক্ষ্ম রব কানে ধরা দেয়। কিন্তু সে কিছু শুনতে পেল না। কই, কিছু শুনলাম না তো বাবা। তারাচরণের কানকে ফাঁকি দেওয়া অত সহজ নয় রে বড় খোকা। আমার একটা জিনিস বড্ড সন্দেহ হচ্ছে। তুই চট করে ভিতর থেকে আমার লাঠি গাছটা নিয়ে আয় দেখি, তোরটাও অমনি সঙ্গে আনবি। অগত্যা বগলা অন্দরে সব কথা কয়ে লাঠি 2 গাছ নিয়ে বাইরে এলো, আর বাপের সঙ্গে শব্দের উৎস খুঁজতে বাঁশবনের পানে চলল। দুজনাই মিলে পা টিপে টিপে এসে দাঁড়ালো সেই জঙ্গলের কিনারে। কিছুক্ষণ সময় পরে তারাচরণ ঘরে ঢোকে। খাবার আসন শূন্য দেখে জিজ্ঞাসা করল, রাধে, তোর বর্দা কথা তা? রাধাচরণ হতবম্ব হয়ে চেয়ে থেকে জিজ্ঞেস করল, এ কি দাদা ফিরল না আপনার সঙ্গে? আমার সঙ্গে মানে? আমি তো গিয়েছিলাম পিছনের ডোবায়, সেথা তোর দাদা কোথা? রাধে কাদো কাদো মুখে বলল, তবে যে দাদা কইল আপনি তাকে লাঠি নিয়ে যেতে বলেছেন, আরো কইল যে আপনারা নাকি কোনো এক। আচমকা দূর বাঁশবাগানের দিক থেকে
একটা তীব্র আর্তচিৎকার কানে এলো। রাধে আর তারা মুখুজ্জে এক দৌড়ে বাড়ির থেকে বাইরে এসে শুনল চিৎকারটা আস্তে আস্তে দূরের দিকে সরে যাচ্ছে। আওয়াজ শুনে অনেকগুলি ঘর থেকেই পুরুষেরা বেরিয়ে এসেছিল। এবার সবাই মিলে দল বেঁধে সেই শব্দকে অনুসরণ করতে করতে এসে পৌঁছলো সেই নদী তীরের ঘাটের কাছে। ততক্ষণে আর্তনাদ স্তব্ধ হয়ে গিয়েছে। মাটির মধ্যে একটানা চলে গিয়েছে কোনো একটা ভারী জিনিস ঘষ্টানোর দাগ। সেই রেখা বরাবর যেতে যেতে হঠাৎ তারা সভয়ে দেখল বগলাচরণের দেহটা গাছের শাখায় দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ঝুলছে। তার মুখ চোখ কোনো এক অজানা আতঙ্কে ফেটে পড়ছে। তারাচরণ তার বড় ছেলের মৃতদেহের নিচে কাঁদতে কাঁদতে আছড়ে পড়ল। একটা ক্ষুধার্ত অভিশাপ এই গাঁকে গ্রাস করল। আগে নদীর ঘাটের পাশে বিশাল চড়ায় অনেক বাইরের নৌকা এসে ঠেকত। কলকাতা, দমদম, শ্রীরামপুর থেকে আসা ব্যবসায়ীরা সাগরে যাবার পূর্বে রাত্রিরে এখানেই নৌকা বাঁধতেন, রাত্রি যাপন করতেন। কিন্তু এই উপদ্রব শুরু হবার পর থেকে আর কেউই সেখানে হতে পারত না। কাউকে ঘুমের মধ্যে টেনে জলে ডুবিয়ে মারা হতো, কেউ বা গাছে ঝুলে মরতেন। মোট কথা, কেউ আর সেখানে নৌকা ভিড়াতো না। এরপর গাঁয়ের আরো 2 না 3টে লোক একইভাবে মরার পর গোপন আশঙ্কাটি আর চাপা রইল না। গাঁয়ের মোড়ল স্বয়ং এক সভা ডেকে হারান বাগদির কথা তুললেন এবং সেই অতিক্ত কুচক্রী প্রেতী যে এই সব কয়টি অপঘাতের জন্য দায়ী তা সবাই এক বাক্যে স্বীকার করে নিল। অবশেষে বিস্তর আলোচনা করে তারাচরণ, নিত্যানন্দ আর কয়েকজন মিলে গোজানে রওনা দিল বিনু তান্ত্রিকের ডেরার উদ্দেশ্যে। আর পরদিবসে সেই তান্ত্রিক এসে হাজির হলো নেকড়েমারিতে। বিনু তান্ত্রিক নেহাত খেলো তান্ত্রিক ছিলেন না। সাতগঞ্জে তাকে লোকে এক ডাকে চিনত। সে গাঁয়ে এসে ডেরা বাঁধলে নাট মন্দিরের পাশে। কিছুক্ষণ বিড়বিড়িয়ে কি সব বকবক করার পর নিচু হয়ে এক তাল মাটি তুলে শুকতে লাগলো। আর একটু পরে পৃথিবীকে সেই মাটি ফিরিয়ে দিয়ে আস্তে আস্তে বলল, তোদের গায়ে ভুলো ঢুকেছে, বাসা বেঁধেছে নদী পাড়ের বুড়ো বটগাছে, সেই মানুষ মারছে। একে এখনই না বিনাশ করলে গাঁ উজাড় করে দেবে সেই দুষ্টু আত্মা। আমি এখন সারা দিন ধরে ভুলো ধরার উপযুক্ত দ্রব্যাদি তৈয়ারি করব। তোরা সন্ধ্যায় সবাই এখানে এসে হাজির হবি। তখন আমি সেই পাপাত্তাকে বন্দি বানাবো। এখন তোরা যা। সূর্য ডুবতেই প্রচুর লোকজন হাজির হলো নদী পাড়ে। সবাই সাক্ষী থাকতে চায় এই আজব ঘটনার। সবাই ছড়িয়ে ছিটিয়ে এদিকে ওদিকে দাঁড়িয়ে রয়েছে। আর বিনুতান্ত্রিক এসে স্থির হলো মধ্যিখানে। হাতে একটা লোহার পেরেক নিয়ে কি সব মন্তর পড়ে সেই বটগাছের গায়ে প্রবেশ করিয়ে দিলেন। একটা ধুলোর ঝড় উঠল। চতুর্দিক ধুলায় ধুলায় আবিষ্ট হয়ে কালো অন্ধ হয়ে উঠল। যখন ঝড়ের তেজ প্রশমিত হলো, তখন সবাই নজর করল যে গাছের থেকে একটু দূরে দাঁড়িয়ে রয়েছে হারান। হারান নয়, তার অশুভ অতৃপ্ত প্রেতাত্মা। সে সক্রোধে ফুঁসছে। সেই হারান বাগদি, যাকে গ্রামবাসীরা নিজ হস্তে পুড়িয়েছে।
তান্ত্রিক একটা সলতে পাকানো প্রদীপ হাতে হারানের পানে চেয়ে কইল, কেন মেরে বেড়াচ্ছিস এদের? কি চাই তোর? উত্তরে হারান খিলখিলি করে হেসে উঠল, যে হাসি কেবলমাত্র প্রেতের পক্ষেই হাসা সম্ভব। সে হাসিতে শকুনের কান্না, শেয়ালের ফুৎকার, ঝড়ের শব্দ সব একাকার হয়ে গিয়েছে। এখনো কিছুই করিনি তান্ত্রিক, তবে করব। এই গাঁকে চিতে তুলে তবে আমি জুড়ব। তুই ফিরে যা, ফিরে যা। এই বলে সে আবার ভয়ানক হাসি হেসে উঠল। তান্ত্রিক এবার অস্পষ্ট স্বরে মন্তর বিড়বিড় করতে লাগলো, ওং কালী কালী কালীকে চণ্ডমুণ্ড খণ্ড খণ্ডী রুদ্রদণ্ড পালিকে। এটা শোনা মাত্র হারান চক্রাকারে হাওয়ায় ঘুরতে শুরু করলো আর হাসতে থাকলো। তান্ত্রিক মহা খাপ্পা হয়ে আবারও সেই মন্তর আওড়ালো, কিন্তু একইভাবে আবারও হারান অস্থিরভাবে ঘুরতে শুরু করলো। তুই নিজেকে বড় চালাক ভাবিস না রে তান্ত্রিক? ভাবছিস এই মন্তরখানা পড়ে প্রদীপখানা জ্বাললেই আমাকে জায়গাতেই বেঁধে ফেলবি? বোধ হচ্ছি আমি এক জায়গায় স্থিত না হলে তোর এই জারি জুড়ি কাজ করবে নে। এবার দেখ আমি কি করতে পারি। হারান একটু থেমে নিজের বাঁ হাতের উপরিস্থলে নিজের ডান হাতখানা রেখে একটুক্ষণ কি যেন ফিসফিস করল। পরক্ষণেই তার শরীর থেকে এক ভয়ঙ্কর হাওয়ায় ঝাপটায় এসে উপস্থিত প্রতিটি মানুষের বুকে সজোরে ধাক্কা দিল। সেই দানবীয় বাতাসের ঝাপটায় কেউ ছিটকে পড়ে গেল, কেউ নদীতে নিক্ষিপ্ত হলো, আর তান্ত্রিক আছাড় খেয়ে পড়ল মাটিতে। লোকজন প্রাণ ভয়ে ছুটোছুটি শুরু করলো, আর হারান এসে দাঁড়ালো ভূপতিত বিনু তান্ত্রিকের শিওরে। মুখে তার শয়তানের হাসি। বিনু আপন মনে অবিশ্বাসের সুরে বলল, এই প্রথম আমার ভুল হলো। ভুলও নয়, এ অন্য কিছু। ভুলও বা নিশির থেকেও জবর কিছু। আমি কেন ধরতে পারছি না? কিছুতেই পারছি না। বিনুতান্ত্রিক মাটির থেকে উঠে হারানের দিকে চেয়ে অস্ফুষ্ট বিস্ময়ের স্বরে শুধলেন, কে কে তুই শয়তান? পরের দিন প্রভাতে বিনুর দেহটা গাছের ডালে ঝুলতে দেখা গেল। এত বড় সাধকের এমন বেঘোরে মৃত্যুর পর বাইরের লোকেরা ওই গ্রামে আসা বন্ধ করে দিল। একটা মর্মান্তক কাল বিভীষিকা নিজেকে ধারালো থাবা পেতে বসে রইল, একটার পর একটা শিকারের অপেক্ষায়। মাঝে মাঝেই এক আধটা মানুষ, গোহালের গরু ছাগল মরতে লাগলো। এমনিভাবেই দিন কাটছিল। এক রাত্রিরে গাঁয়ের লোকেরা মধ্যরাত্রি আন্দাজ নদী পাড়ের দিক থেকে একটা কোলাহল শুনতে পেল। কোলাহল ঠিক না, অনেকগুলি লোক যেন কিছু একটা দেখে ভয়ার্ত গলায় চেঁচামেচি করছে। গ্রামের লোকজন একটু অবাক হলো। হারানের প্রেতাত্মার খবর ছড়িয়ে পড়ার পর নদীতে আর কোনো নৌকাই রাত্রিরে ভেড়ে না, যদিও বা মন ভুলান্তে চলে আসে। তবে কিছু একটা দেখে ভয়ে পরিত্রাহী সে ঘাট পরিত্যাগ করে। তবে ঘাটে উঠে এই মাঝরাতে শব্দ করে কারা? প্রভাতে সূর্য উঠলে পর তারাচরণ, ঘোষাল, ভট্টাচার্য, পরেশ নাপিত আর 2-4 জন লোক নদীর ঘাটে গিয়ে দেখল
ঘাটে একখানা ছোট বজরা বাঁধা, চড়ায় অনেকগুলো গাছ পড়ে আছে ইতস্তত। খোঁজ নিয়ে জানলো সেটা গতকাল রাত্রিরে এখানে ভিড়েছে। রাতে মাঝি খালাসিরা নদীর চড়ায় নেমে রান্না করে খেয়েছে। এমন সময় দেখলো একটু দূরে বজরার মালিক উবু হয়ে বসে মাটিতে কি যেন খুঁজছে। গায়ের এদের আসতে দেখে উঠে দাঁড়ালো। তার বয়স 50-এর আশপাশ, রিজু দেহ, পরনে ধপধপে শুভ্র ধুতি আর কামিজ। তারাচরণের দল বিস্মিত হয়ে গিয়েছিল। পরেশ তাকে জিজ্ঞেস করলো, আজ্ঞা, আপনারা? ব্রাহ্মণ, আমার নাম কালীপদ মুখুজ্জে, নিবাস দিগড়া। পেলাম কর্তা, তবে আপনারা? মানে গতকাল রাত্রিরে আপনারা এখানেই ছিলেন নাকি? তাই তো ছিলুম। অচেনা অজানা মুলুকে এসে ঝুপ করে সাঁঝ নেমে গেল, তো আমি কইলেম এখানেই রাতটা পোয়াক, সকালে যাত্রা করব ক্ষণ। আপনারা সারা রাত্রি ঘাটে ছিলেন? মানে কিছু বুঝতে পারেননি? তার বুঝিনি, অতিথি সৎকারের তো দিব্য জোগাড় করে রেখে দিয়েছিলি তোরা, আর একটু হলেই পৈতৃক প্রাণটা হারিয়েছিল আর কি। আজ্ঞা, অমন ন্যাকা সাজলে চলবে? হতবাগা, সব জানিস তোরা, গা খানাকে এক্কেরে ভূতের ডেরা বানিয়ে ফেলেছিস দেখছি। আপনারা চোখে দেখেছেন টাকা? তারপরেও কি বেঁচে বলতে কথা কইছি কেমন করে, তাই তো? আসলে কাল আমার ছোট মেয়েটির বিবাহ। আমি গিয়েছিলাম সেই উপলক্ষে শহরে কিছু কাপড় চোপড় খরিদ করতে। আমার লোক লস্কর কাল সব রেঁধে বেড়ে 4টি মুখে দিতে বসেছে। তার মধ্যেই কি ভয়ানক উৎপাতটাই না শুরু হলো। থেকে ঝড় ওঠে, থেকে গাছের ডাল এসে আছড়ে পড়ে। সে কি কাণ্ড! তারাচরণ সরু চোখে কিছুক্ষণ চেয়ে থেকে শুধল, আপনি ভয় পাননি? ও মা, কথা শোনো তার, পাইনি আবার। আমি তো ভয়েই মরি, এ আবার কি উপদ্রব রে বাবা! তারপর আবার কি, 2-1খানা মন্তর শিখেছিলাম এককালে, তাই দিয়ে কোনো মতে ঠেকিয়ে রেখেছিলাম কাল। মাঝি মাল্লারা তো ভয়ই সারা, চেঁচাতে লাগলো। এমন সময় মাল্লাদের সর্দার উত্তরে করলেও, আগা ভয় পায়নি কর্তা বাবা, আপনি খোঁজ যে মাটিতে রয়েছেন সেখানে কারে ডরাই। এই বলে সেই গ্রামের দলের দিকে মুখ ঘুরে কইল, আপনারা হয়তো জানেন না, আমাদের এই কর্তা বাবা একজন মস্ত বড়। ব্রাহ্মণ হাঁ করে বলতে বাধা দিতে যাচ্ছিল। এমন সময় পরেশ তার পায়ের কাছে শটান শুয়ে পড়ে ভেজা কণ্ঠে বলে উঠল, আমাদের দয়া করুন ঠাকুর মশাই, আমরা ভুলোর পাল্লায় পড়েছি, বড় বিপদ। আপনি নিশ্চয় বুঝেছি সাধারণ লোক নন। এ ঘাটের বাঁওড়ে আজ কতগুলো নরহত্যা হয়েছে আপনি জানেন না। কেউ এই গায়ে খোলা আকাশে রাত কাটাতে পারে না, আর আপনি তাকে ঠেকিয়ে অবধি রেখেছিলেন। আপনাকে আপনার ইষ্ট দেবতার দিব্যি, আমাদের দয়া করুন। কালীপদ একটা নিঃশ্বাস ফেলে গাছের গুড়িতে বসল। সে তার পুরো পরিচয় এই লোকেদের দেয়নি। রায়দিগড়ার নামকরা মুখুজ্জে বংশের সন্তান সে, নিজে একজন ডাকসাইটে গুণিন।
স্বয়ং অঘরী হংসীতান্ত্রিকের শিষ্য। এই হংসীতান্ত্রিকের একটা ভয়ঙ্কর ঘটনা তোমাদের আমি সময় মতো বলবো খন। যাই হোক, কালীপদ পড়ে গেল মহা দোটানায়। একদিকে মেয়ের কন্যাদানের দায়িত্ব, অন্যদিকে এতগুলো মানুষের প্রাণ। গুরু হংসী তাকে শিষ্যাবস্থায় কয়েছিলেন, অকারণে তুচ্ছ স্বার্থে বা নাম অর্জনের জন্য এই বিদ্যে প্রয়োগ করবি নে, আর অসহায়কে কখনো ফেরাবি নে। দোনামোনা করে অবশেষে কালী নিজের কর্তব্য স্থির করে ফেলল। নিজের লোক লস্করের দিকে চেয়ে কইল, কি করা যায় বল দেখি কানাই, তোরা কি আর একটা দিন রইতে পারবি এখানে? মাল্লাদের সর্দার কানাই উত্তরে কইল, তার আর সমস্যা কি কর্তা, আপনি যেটায় রয়েছেন সেখানে ভয়টা কিসের? কি করতে হবে আজ্ঞা করুন। আমার সঙ্গে চল, গায়ের ভিতর যেতে হবে। এবার বল দেখি, কেউ কি অপঘাতে মরেছে এর মধ্যে? পথ চলতে চলতে নিত্যানন্দ ঘোষাল বলতে থাকলো, মাসখানেক পূর্বে হারান বলে একটি লম্পট ছোকরা এই ভায়ার মেয়ের প্রেমে পড়ে বাতুল হয়ে উঠেছিল। এর মেয়ে এখন আমার ঘরের বধূ। আমরা তাকে বকাঝকা করে মানসির বিয়ে আমার ছেলে মাধবের সঙ্গে দিয়ে দিই। সেই হতাশায় ওই নদীঘাটের বটগাছের গলায় দড়ি দেয় হারান। বিপদ থেকে বাঁচতে সদর থেকে এনেছিলেন নাম করা বিনুতান্ত্রিককেও, কিন্তু সেও তা যেন বুঝলুম। তা সে মেয়ে এখন এ গায়ে নেই নিশ্চয়ই? না মহাশয়, আমার পুত্র তাকে নিয়ে উলুবেড়ে থাকে। কথা কইতে কইতে তারাপদর দল আশায় বুক বেঁধে আগে আগে চলল, আর পিছন পিছন কালীগুণিন আর কানাই। নাট মন্দিরের কাছাকাছি এসে কালী বললে, আর নয়, এখানেই দাঁড়া। কালী নাক তুলে বাতাসের থেকে কিসের যেন ঘ্রাণ নিল, থুতু ফেলল। নিচু হয়ে একতাল মাটি তুলে নাকের কাছে নিয়ে অনেকবার ধরে শুঁকল। তারপর মাটি ফেলে দিয়ে বলল, এ যে সাংঘাতিক বিপদ। ভুলো কোথা, তোদের গায়ে দেখছি কানাওয়ালা বাস করেছে। এ বিপদ আনলি কোত্থেকে? ওই যে বললাম বাবা ঠাকুর, ওই হারান বাগদি। এখন তাদের থামিয়ে দিয়ে কালী মাথা নেড়ে বলল, মিলছে না। তোরা যা যা বললি আমায়, তার মধ্যে কোথায় যেন একটা ফাঁক থেকে যাচ্ছে। আচ্ছা, তোরা কি ওকে কোনোভাবে ঠকিয়েছিলি বা ভুল পথে ঘুরিয়েছিলি? আমরা ঠকাইনি বাবা ঠাকুর, তবে বিয়ের আগে আমরা পাশের গঞ্জে হরিদুলের চালের আড়তে একটা দিন লুকিয়েছিলাম, আর খবর রটিয়ে দিয়েছিলাম যে আমরা কলকাতা চলে গিয়েছি। সেই শুনে হারান ছুটে চলে গেল কলকাতায় আমাদের খুঁজতে। এছাড়া সে উপায় ছিল না। তবেই তো বলি, এই বারে মিলল। তবে একটা কথা বলে রাখি, আমি হয়তো এই ভয়ানক ধূর্ত কানাওলার মোকাবিলা করতে পারবো না বাছা। সে যখন এটা বুঝে গিয়েছে যে কি মন্তরে আর কি উপায়ে তাকে বন্দি করা যেতে পারে, তখন তাকে বন্দি বানানো অসম্ভব। তাকে বাধার জন্য তাকে কিছুক্ষণ এক স্থানে স্থিত করা আবশ্যক, কিন্তু সে আর এক জায়গায় স্থির হবেই না। কালী উত্তর করল। তারাচরণ কেঁদে ফেলে কইল, দয়া করুন বাবা ঠাকুর,
আমাদের এইবারে সে হতভাগা একে একে নিকেশ করছে। আমার বড় ছেলেটাকে খেয়েছে। এই সেদিন রাত্রিরে শুনি আমার গরু বাছুরগুলো দেদার দৌড়চ্ছে। সে হতভাগা গরুগুলার দড়ি খুলে দিয়েছে, ভেবেছে সেগুলো আটকাবার জন্য আমি বা আমার ছোট ছেলে বাইরে বেরুবো আর সে টেনে নিয়ে যাবে, কিন্তু আমি বেরুতে দিইনি। সকালে গোটা গাঁ খুঁজে খুঁজে তাদের ধরে এনেছি। পরেশ নাপিত বলল, আমারও তাই হয়েছিল ঠাকুরমশাই, আমিও রাত্রিরে বাইর হইনি। শোনা গেল অনেকেরই এই একই অভিজ্ঞতা হয়েছে। কালী আনমনে কি যেন একটা ভাবছিল। এই শেষ কথাটা শুনে সে চমকে উঠল। কি বললে? তোমাদের অনেকেরই গরু খুলে দিয়েছে হারানের প্রেত? আজ্ঞা হ্যাঁ বাবা। আচ্ছা, গরুগুলোকে যখন সে খুলে দিয়েছিল, সকালে গরু বাঁধা দড়িগুলো পেয়েছিলে? বেশ করে ভেবে বলো দেখি, কষে ভাবো। একে একে সকলেই স্বীকার করলো যে তারা কেউই দড়িগুলো খুঁজে পায়নি। পরবর্তীতে নূতন দড়ি এনে গরু বেঁধেছে। কালীগুণিন বহু সময় চুপ করে থেকে বললেন, আমি নিশ্চিত রূপে বলতে পারছি না, তবে ওই বদমাইশ কানাওয়ালাকে ধরার একটা উপায় হয়তো আমি পেলেও পেয়েছি। গ্রামের লোকেরা ব্যস্ত সমস্ত হয়ে অধীরভাবে প্রশ্ন করল, কি উপায়, কি উপায়? কালী মাথা নেড়ে বলল, তা তোদের বলা যাবে না। আজ আমাকে বাড়ি যেতেই হবে। আমি কাল বিকেলে আসব। যা হবার কাল হবে। আমার দুটো শক্তপোক্ত আর চালক চতুর ছেলে চাই। তাদের মধ্যে একজন আজই যাবে নয়াচরে হারানের ভাইয়ের থেকে তার বাড়ির চাবি আনতে, আর দ্বিতীয়জনকে সঙ্গে নিয়ে আমার কানাই সর্দার এখনই রওনা হবে শহরে। আচ্ছা কেউ? তারার ছেলে রাধাচরণ আর পরেশ নাপিতের যাওয়া স্থির হলো। কালীপদ কানাইকে বেশ করে বুঝিয়ে দিলেন কি করতে হবে, আর নিজে নিত্যানন্দদের ডেকে কইলেন, শোনো বাবা সকল, আমি যা করতে চলেছি তা অতি দুরূহ কার্য। আমাকে আজ বাড়ি যেতেই হবে। তোমরা কোনোভাবেই সন্ধ্যার পর বাড়ি থেকে বেরুবে না, আর দিন থাকতে থাকতে একটা আগুন জেলে গায়ের যত কিছু দড়ি দড়া, গামছা, পাটের ফেসো আছে সব পুড়িয়ে ফেলো। এক গাছিও যেন কোথাও অবশিষ্ট না থাকে। বেশ করে খুঁজবে, তবেই তোমাদের বাঁচাতে পারবো। আমি চললুম, পরশু দেখা হবে। কালী মুখুজ্জে সকাল 8টা নাগাদ বজ্রা নিয়ে চলে গেলেন রায়দিঘরা। বিকেলের আগেই পরেশ চাবি নিয়ে এসে গেল, আর কানাইকে নিয়ে রাধাও শহর থেকে ফিরে এলো। গায়ের যেখানে যত লোক ছিল সবাই মিলে দ্বিপ্রহরের মধ্যেই সমস্ত দড়ি দড়া গামছা ভস্মীভূত করে ফেলল। যখন প্রায় সন্ধ্যা হয় সে সময় নৌকা চেপে ঘাটে নামলো তারাচরণের কন্যা মানসী ও তার স্বামী। বিয়ের পর এই প্রথম তারা ঘুরতে এসেছে গ্রামে। তাদের দেখে লোকজন মহা কোলাহল শুরু করে দিল। তারাচরণ কন্যা ও জামাতাকে জড়িয়ে কেঁদে উঠলেন। বললেন, হায় হায়, তোমরা আজই কেন এসে পড়লে? তোমাদের উপরেই যে তার আক্রোশ সব চাইতে বেশি। এদিকে যে বড় বিপদ আমাদের। মানসী আর তার স্বামী ধীরে ধীরে সকল কথা অবগত হলেন, কিন্তু এই সন্ধ্যাকালে তো ফিরে যাবারও উপায় বন্ধ। অগত্যা রাত্রিরে মাধব আর মানসীকে শয়নঘরে ঢুকিয়ে দিয়ে নিত্যানন্দ আর তারাচরণ স্বয়ং কপাটের বাইরে বসে রইল।
পরশু কালীগুণিন আসবে। সব ঠিক হয়ে গেলেও ও যেতে পারে। রাত্রির তখন মধ্যপ্রহর হবে। ঘোষালের গৃহের ভিতরে একটা হালকা বাতাস উঠল। সেই বাতাসের ঢেউ গায়ে লাগা মাত্র দুই বেহাই একসাথে নিদ্রায় অচেতন হয়ে পড়ল। কপাট ভেদ করে ঘরে ঢুকলো হারান। মুখে তার পৈশাচিক হাসি। মানসি, মানসি! ঘুমন্ত মানসি এই ডাক শুনে উঠে বসল। তার চোখে নিশির ঘোর। আমায় মনে আছে তোর, মানসি? আছে হারান্দা। আমার সঙ্গে আসবি? ভারী মজা হবে। যাবো হারান্দা, যাবো। তবে আয় 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 আয়। কুহুকের এই আহ্বানে মানসি আলু থালু বেশে বাইরে বেরিয়ে এলো। গোটা গা তখন নিদ্রায় মগ্ন। মানসি এলোমেলো পায়ে চলেছে তো চলেছেই। কতক্ষণ চলেছে জানে না। হঠাৎ শীতল বাতাস চোখে মুখে লাগায় সে তাকিয়ে দেখল সে এসে দাঁড়িয়েছে নদী পাড়ের বটগাছের তলায়। আমি তোকে ভালোবেসে মরেছি, তা তুই জানিস মানসি? শুনেছি হারান্দা। হারান ফিসফিস করে বলল, আজ আমরা এক হয়ে যাব চিরদিনের মতো। তবে তার আগে তোকে একটা মজার কাজ করতে হবে। এক গাছি দড়ি গলায় দিয়ে শুরুত করে ঝুলে পড়তে হবে। এ অবস্থায় তোর তিল মাত্র বেদনা হবে না। পারবো তো? খুব পারবো। দড়ি দাও। হারান আবার প্রেত সুলভ হাসি হেসে উঠল। দাঁড়া, দড়ি দিচ্ছি। এই বলে হারান ঝড়ের গতিতে হাজির হলো ছেনু দুলের গোহালে। শুধু ছেনুর কেন, গায়ের কোনো গোহালেই কোনো দড়ি পেল না সে। ক্ষিপ্ত হয়ে গোটা গা তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু না, নেহাত তার গায়ের বাইরে যাবার সাধ্যি নেই। না হলে একটা দড়ি তার এক্ষুনি দরকার। বেশি দেরি হলে মানসির ঘোর কেটে যাবে। বুঝেছি, এ সবই ওই হতভাগা গুনিনের বুদ্ধি। ভেবেছে এইভাবে তাকে জব্দ করা যাবে। হয়েছে, উপায় হয়েছে। হারান নিজের মনেই হেসে ওঠে। বাতাসে ভর করে এসে দাঁড়ায় নিজের ঘরের সামনে। ঘরের দরজা খোলাই পড়ে আছে। ঘরের ভিতরে তার জীবিতকালের দড়ি বোনার পাট, দড়িকল সবই মজুত রয়েছে। হারান নিবিষ্ট চিত্তে দড়ি বুনতে বসে গেল। খুব মজবুত দড়ি চাই। আজ কি শুভক্ষণ! আজ তার জীবিতকালের ইচ্ছে পূরণ হবে। হতভাগা তান্ত্রিক ভেবেছিল দড়ি না পেলে সে মানুষ মারতে পারবে না। সে যে নিজে এই দড়ির কারিগর তা তো কালি জানে না। পাকে পাকে দড়ি তৈরি হতে হতে যখন প্রায় বোনা শেষ হয়েছে, হঠাৎ হারান শুনতে পেল এক ভরাট গম্ভীর পুরুষ কণ্ঠ। চিত্তরূপিণী মহামায়ে দিব্য তেজ সমন্বিতে তিষ্ঠতেবি শিখা মধ্যে তেজ বৃদ্ধিং কুরন্নহং মে। হারান চমকে উঠে এক লাফে উঠতে গিয়ে আবিষ্কার করল সে বন্দী হয়েছে। অদৃশ্য অদেখা এক মন্ত্রপাশ তাকে পাকে পাকে বেঁধে ফেলেছে। বাইরে দাঁড়িয়ে রয়েছে সদেরেক গ্রামবাসী। তাদের সামনে কপাটের সম্মুখে রয়েছে মানসি। তার চোখে আর ঘোর নেই। আর মানসিকে আড়াল করে কপাট জুড়ে দাঁড়িয়ে রয়েছে কালী।
কালীপদ গুণিন। তার হাতে জ্বলছে এক মাটির প্রদীপ। মুহূর্তের মধ্যে কালীর সব চালাকি বুঝে ফেলল হারান। হিংস্রভাবে বলল, তুই তবে জানতি যে আমি এখানে আসব? জানতাম না, আন্দাজ করেছিলাম। আমি কানাইদের দিয়ে মানসীকে আনিয়েছিলাম, কিন্তু একসাথে ঢুকলে তুই সন্দেহ করতি। তাই মানসী এলো পরের নৌকায় সন্ধেবেলা। ওকে সব কয়ে রেখেছিল কানাই। সাহসী মেয়ে বটে একখানা। রাজি হতে দ্বিতীয়বার ভাবেনি। কয়েছিল, আমা হতে যখন বিপদের শুরু, তখন একে শেষও করব আমি। তাই আমি চলে গেলেও বিকেলের আগে বজরা নিয়ে পাশের গাঁয়ের ঘাটে ফিরে আসি, আর সেখান থেকে সাঁতরে এসে লুকিয়ে থাকি ঘাটের বাঁওড়ের কাছে। আমি আন্দাজ করেছিলাম যে তুই ঘাড় মটকাস নে, জলে ডুবাস নে, কেবলমাত্র নিজের মৃত্যুর কষ্ট বোঝাবার জন্য গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিস। মানসীকেও নিশ্চয়ই তাই করবি। এটাও বুঝেছিলাম যে দড়ি তো তুই মায়ামন্তরে তৈরি করতে পারবি নে। আমিই পারি নে তো তুই। তোর দড়ির দরকার হবেই হবে। আর তিলমাত্র দড়ি না পেয়ে তুই নিজেই তা তৈয়ারি করতে বসবি, কারণ এ রাত চলে গেলে আর পাবি নে। এই একটাই উপায় ছিল তোকে কিছুক্ষণ এক জায়গায় স্থির পাবার। এবার এই গাঁ সাপ মুক্ত হবে। হারান তীক্ষ্ণ চিৎকার করে উঠল, আর সঙ্গে সঙ্গে কালী নিজের হাতের প্রদীপটা ছুঁড়ে দিল তার দিকে। মুহূর্তের মধ্যে হারানের গায়ে আগুন লেগে গেল। সেই ধোঁয়ার পিণ্ড হতে গর্জন হতে হতে এক সময় থেমে গেল। আগুন নিভে গেল। গাঁয়ের লোকেরা লুটিয়ে পড়ল গুনিনের পায়ে। আর বিপদ নাই, মুক্তি। তারাচরণ কুণ্ঠিত স্বরে বলল, আপনি আজ যে ত্যাগ স্বীকার করলেন তার তুলনা জগতে মেলা ভার বাবা মশাই। আমাদের রক্ষা করতে গিয়ে আপনি জীবনের সবচেয়ে গুরু দায়িত্ব আপনার কন্যার কন্যাদান থেকে বঞ্চিত হলেন। আরে না না, আমার হয়ে কন্যাদান করেছে আমার বড় দাদা। আজ নয় কাল হারান তোমার মেয়ে আর জামাইকে মেরে ফেলতই, সেটাই ছিল তার লক্ষ্য। আমি তোমার মেয়েকে সাক্ষাৎ মৃত্যু দেবতার হাত থেকে কেড়ে নিয়ে মাধবের হাতে তুলে দিয়েছি। এও তো এক প্রকার কন্যাদানই হলো, কি বলো ঘোষাল? সবাই একযোগে হেসে উঠল। এতক্ষণ শুনলেন সৌমিকদের লেখা কানাওলার ফাঁদ। গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকমই আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা দিলাম, নিরাশ করব না।